এর পরের থেকে। তো জুমাইনা তো মিস করছো আর আদিব আজকে মিস করবে। আজকে ইম্পর্টেন্ট কিছু জিনিস পড়াবো। তো সাদিকা পড়া দিছে আর প্রিয়তি পড়া দিছে, বাকিরা কেউ পড়া দেওয়া নেই। একজন নানু বাসায়, অবজিকা তো নিজের বাসায় আছে, অবজিকাও দেয় নাই, লিখে নাই। ওকে, তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমরা করতেছিলাম হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ। আজকে আমাদের এইচটিএমএল এর 3 নাম্বার ক্লাস। তো প্রথম ক্লাসে যা করাইছি সেগুলো সব হাবিজাবি ছিল। আজকের তারপরের ক্লাসে যা করেছি সেটা ইম্পর্টেন্ট ছিল। আজকে যেটা করবো সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের পড়া হচ্ছে এইচটিএমএল। তুমি এক কাজ করতে পারো, তুমি আমাকে তেল মারতে পারো এটা পড়া দেওয়ার জন্য। তেল মারলে আমি হয়তো বা তোমাকে পড়াটা দিতে পারি। তুমি তেল নিয়ে বসো, তারপরে মারতে শুরু করবো। যখন আমি মনে করবো যে মারা হয়েছে তখন আমি তোমাকে পড়া দিব। তো এখন দেখো, আজকে আমরা করবো হচ্ছে এইচটিএমএল ট্যাগ রেফারেন্স পার্ট 2। তো যেহেতু আমাদের জুমাইন আজকে পিসিতে বসছে প্রথম, তো এই জন্য তাকে তাকে তার জন্য আমি ছোট 5 মিনিটের একটা রেফারেন্স দিব কিভাবে পিসিতে এটা কাজ করতে হয়। তো আমাদের যেহেতু এইচটিএমএল করতেছি, তার মানে এখানে আমাদের ট্যাগ করতে হবে। তো ট্যাগের জন্য আমাদের কি করতে হবে, যাদের সমস্যা হচ্ছে বা হবে হয়তো ভবিষ্যতে, যারা করোনা এখনো, তাদের জন্য আবার করতেছি। এই যে আমার ইন্ডেক্স ফাইল, আমি কি করব, আমি রাইট বাটন ক্লিক করব অথবা উইন্ডোজ থেকে যাব হচ্ছে নোটপ্যাডে। নোটপ্যাডে গিয়ে নোটপ্যাড ওপেন করব। ওপেন করার পরে যে পেজটা আসবে, যে নোটপ্যাডে যে টেক্সট এডিটর যে পেজটা আসবে, এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পরে ডেস্কটপে সেভ করব এবং সেভের নামটা দিব হচ্ছে সামথিং ডট এইচটিএমএল। তো সামথিং এর জায়গায় তুমি তোমার দুনিয়ার যত নাম আছে যে কোনো নাম বসাইতে পারো। আমি এখানে দিলাম হচ্ছে তোমার ইকো ডট এইচটিএমএল, যেহেতু ব্যাচের নাম ইকো এইচটিএমএল দিয়ে। দেখো এই যে ইকো নামে একটা ফাইল, এটা গুগল ক্রোমের ফাইল আমাদের এখানে তখন আমি এটা কেটে দিব। কেটে দিয়ে এই ফাইলটাকে আমি দুইভাবে ওপেন করব। একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে, এটা কি রেকর্ড হচ্ছে? শুধু শুধু হচ্ছে না, আচ্ছা। তো রাইট বাটন ক্লিক করে, এখান থেকে কি চাই, কে কি চাই, আমি কি লাস্ট ক্লাসেরটা এবার দেখাচ্ছি? না না, লাস্ট ক্লাসেরটা আবার দেখাচ্ছি না। জাস্ট একটু 2 মিনিটের রিভিউ করতেছি যে কিভাবে একটা ফাইল ওপেন করতে হবে। জুমাই নতুন তো তাই। তো এরপর থেকে আসলে আজকের পড়া শুরু করব। তো রাইট বাটন ক্লিক করে ওপেন করতে হবে হচ্ছে তোমার ওপেন উইথ, এটা দিয়ে। তো একটা ওপেন করব গুগল ক্রোম দিয়ে, একটা ওপেন করব নোটপ্যাড দিয়ে। ঠিক আছে, দুইটা সফটওয়্যার দিয়ে ওপেন করব এটা। তো গুগল ক্রোম দিয়ে ওপেন করলে গুগল ক্রোম দিয়ে এই ফাইলটা এরকম দেখাবে। তো এটাকে মিনিমাইজ করে বাম সাইডে রেখে দিব। আর কি হলো, আচ্ছা। আর রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে যেটা ওপেন করব, সেটা ডান পাশে রেখে দিব এইভাবে। ঠিক আছে, তো চাপায় ডান পাশে রেখে দিব। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা কাজ করব। তো এখন এইচটিএমএল এর যে মেইন বেসিক স্ট্রাকচার সেটা কিভাবে লিখতে হয় দেখো। এই যে এইচটিএমএল শুরু করতে হবে এবং এইচটিএমএল এইভাবে শেষ করতে হবে। হ্যাঁ, তো এইচটিএমএল এর মধ্যে কি থাকবে, অদ্রিকা বলো, এইচটিএমএল এর মধ্যে কি কি থাকে? এইচটিএমএল এর যে ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে কি কি থাকে? আচ্ছা, হেড থাকে। ভেরি গুড, হেড থাকে। আর হচ্ছে থাকে হেড, তারপরে ক্লোজ করতে হবে, যেটা ওপেন করব সেটাই। সরি, বড় হয়ে গেছে। বড় হলেও সমস্যা নাই, যেহেতু এটা কেস সেন্সিটিভ না। আর থাকবে হচ্ছে বডি। ঠিক আছে, বডি থাকবে। তো বডি এভাবে লিখবো আমরা। তো এখন তাহলে বলো, সাদিকা বলো, বডির এই হেডের মধ্যে কি থাকে? এই হেডের মধ্যে কোন ট্যাগ থাকে? ভেরি গুড, টাইটেল থাকে। তুমি কি কনফিউজড? আচ্ছা, এদের মধ্যে থাকে হচ্ছে টাইটেল। এখন টাইটেলে আমি কি লিখবো? টাইটেলে হচ্ছে আমি যা লিখবো সেটা আমার কোথায় শো করবে? এই যে ইকো ডট এইচটিএমএল যে লেখাটা আছে, এই লেখাটাকে ও রিপ্লেস করবে এই টাইটেলের লেখাটা দিয়ে। তো মনে করলাম যে লিখলাম যে দিস ইজ ব্যাচ ইকো দিয়ে যদি আমি এখানে ফাইলে গিয়ে সেভ করি, তাহলে আমার এখানে রিলোড দিলে এই যে দিস ইজ ব্যাচ ইকো লেখাটা আমার এই ট্যাবে চলে আসছে। হ্যাঁ, তো টাইটেলে যা লিখি সেটা ট্যাবে চলে আসে। তো আমরা গত ক্লাস পর্যন্ত করছিলাম হচ্ছে
তোমার মার্কিউ ট্যাগ পর্যন্ত করছিলাম। মার্কিউ ট্যাগে হচ্ছে তোমার ওই যে টিভিতে যে লেখাটা স্ক্রল করে সেটা সেভাবে সেটা দেখায়। তো আজকে আমরা করবো হচ্ছে মার্কিউ ট্যাগের পরের থেকে, মার্কিউ ট্যাগের পরে যে ট্যাগটা আছে সেই ট্যাগটার নাম হচ্ছে, মার্কিউ ছিল কত, 15 নম্বর না, ওই 10। কোন ট্যাগ, কোনটা বুঝো নাই এখানে, এটা ও হ্যাঁ, আমরা আমরা এইচটিএমএল হচ্ছে ট্যাগের মাধ্যমে করি, যেহেতু তোমার ক্লাস মিস গেছে। তো এটা আমি দেখি কিভাবে তোমাকে বোঝানো যায়, কিন্তু আজকে যেটা দেখবা সেটা জাস্ট দেখে রাখো, হ্যাঁ, যাতে আইডিয়া তাদের থাকে। তো হালকা পাতলা দেখলে তুমি এটা করতে পারবা। এইচটিএমএল খুবই সহজ। তো এই যে ট্যাগের মাধ্যমে এই যে যে আমরা লিখতেছি যে এই যে বডি শুরু করতেছি এবং বডি শেষ করতেছি, এটা একটা ট্যাগ, বডি ট্যাগ। এই যে হেড শুরু করছি এবং হেড শেষ করছি, তো শেষ বুঝে হচ্ছে, দেখো বডি শুরু এবং শেষ দুইটা একই রকম, কিন্তু এই শুরু এবং শেষের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে একটা ক্ল্যাশ থাকবে বা অবলিক থাকবে। তো যেটাতে শুরু হবে সেটা কোনো অবলিক থাকবে না, শেষেরটা অবলিক থাকবে। হ্যাঁ, কি বুঝো নাই? ও, কি বুঝো নাই? এই যে আপনার যেটা বলছিলাম যে আমরা এই কয়টা ট্যাগ গত ক্লাসে করছিলাম, 10টা ট্যাগ করছিলাম। তো 10টা ট্যাগের যে উদাহরণ এবং 10টা ট্যাগ কিভাবে লিখতে হয় সেটা দেখছিলাম। তো আজকে 11 নম্বর থেকে শুরু করব। হ্যাঁ, তো 11 নম্বর থেকে ফলো করো, বাকি 10টা আমি কোনো এক সময়ের মধ্যে দেখাই দিব। তো আমাদের আজকে 11 নম্বর ট্যাগ শুরু হবে। ট্যাগ রেফারেন্সের 11 নম্বর ট্যাগ হচ্ছে, 11 নম্বর ট্যাগের নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট তোমরা ক্লাস 9-10 এ পড়ছো, এইচটিএমএল এই যে 4 চ্যাপ্টারে ওয়ার্ড প্রসেসরের মধ্যে ছিল সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্ট দেখতে কেমন? সুপারস্ক্রিপ্ট দেখতে হচ্ছে এরকম, এর উপর কোনো কিছুর উপর যখন পাওয়ার বসে তখন সেটাকে ইনভার্স আকারে বসে, তখন সেটাকে হচ্ছে কি তোমার ইনভার্স অ্যাকচুয়ালি পাওয়ার হিসেবে বসে, তখন সেটাকে হচ্ছে কি তোমার সুপারস্ক্রিপ্ট বলে। যেমন এ স্কোয়ার, স্কোয়ারটা এখানে সুপারস্ক্রিপ্ট হয়েছে। তারপর তোমার যদি আমি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও সুপারস্ক্রিপ্ট আকারে বসছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো এটা ট্যাগ কি? এটা ট্যাগ হচ্ছে সুপ। ঠিক আছে, সুপ ট্যাগ। তোমরা যে হোয়াটসঅ্যাপ বলো, এটা সুপ, SUP, সুপ। সুপ শুরু এবং মাঝখানে আমার যেটাকে উপরে উঠাইতে হবে সেটাকে আমি মাঝখানে লিখবো, এবং তারপর হচ্ছে সুপ ট্যাগটা ক্লোজ করে দিব। ঠিক আছে, সাপোজ আমি লিখবো হচ্ছে এ স্কোয়ার, এটা লিখতে যাচ্ছি। তো এটা লেখার জন্য কি করতে হবে? এ তো নিচেই আছে, এ যেহেতু উপরে উঠে নাই, এ নিচের মতোই বসবে। টু যেহেতু উপরে উঠছে, তার মানে টুটাকে সুপের মধ্যে তোমাকে রাখতে হবে। ঠিক আছে, এ সুপ, টু সুপ ক্লোজ। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেমন দেখাবে? দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ, তারপরে কে উপরে উঠছে? টু উপরে উঠছে, তার মানে সুপ টু সুপ ক্লোজ, দেন প্লাস, প্লাস যেহেতু নিচে আছে, তারপর হচ্ছে বিও নিচে আছে, দেন আবার টু উপরে উঠছে, বি স্কোয়ার, টু ওই স্কোয়ারটার জন্য সুপটা এইভাবে লিখতে হবে, সুপ টু সুপ ক্লোজ। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা যে কোনো সুপারস্ক্রিপ্টেড টেক্সটটাকে লিখতে পারবো সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে। ঠিক আছে, তো এটা বুঝো নাই কেউ আছো? জমেনা জমেনা বুঝছো? কোথায় বুঝো নাই বলো? টু কেন আসছে, না এগুলা কেন আসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটুকু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, স্যুপ ওপেন করতে হবে এবং স্যুপ ক্লোজ করতে হবে, মানে একটা স্কোয়ারের জন্য। ঠিক আছে, তো যদি তোমাকে বলা হয় যে এরকম কি বলা যায়, তো মনে করো যে এ টু দি পাওয়ার হচ্ছে জোমেনা। ঠিক আছে, এর পাওয়ার হচ্ছে জোমেনা। তো তাহলে কি হবে? এ তো যে হ্যাঁ, মানে জোমেনা স্যুপ, জোমেনা হচ্ছে স্যুপ ক্লোজ, এভাবে। ঠিক আছে, তো এ টু দি পাওয়ার জোমেনা হচ্ছে এ সুপ জোমেনা সুপ ক্লোজ, এই হচ্ছে আমরা করব। তাহলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ সবাই বুঝছি? আচ্ছা, তাহলে আমরা এখন সাবস্ক্রিপ্ট এর পরে 12 নম্বর ট্যাগ যেটা আছে, 12 নম্বর ট্যাগ হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, এখন মনে রাখবা কিভাবে? 12 নম্বর লিখি আগে। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট ট্যাগ কোথায় থাকবে? সাবস্ক্রিপ্ট ট্যাগ মানে যেগুলো নিচে নামে।
যেমন আমি যদি H2O কি H2O কি না, রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। H2O মনে হচ্ছে ধানমন্ডি একটা রেস্টুরেন্ট আছে। তো এই ধানমন্ডি রেস্টুরেন্টটা কিভাবে লিখবা? ওই সেম এইচ, দেন হচ্ছে তোমার সাব সুপ, সাব সাব সাব, যেহেতু সাবস্ক্রিপ্ট তার মানে সাব। হ্যাঁ, সাব কেন আসছে? কারণ এটা সাবস্ক্রিপ্ট। তো এখন তুমি কিভাবে মনে রাখবা কখন সুপ লিখতে হবে, কখন সাব? হ্যাঁ, এখন এটা কি এরকম দেখো তো, এটা কি এরকম H2O এরকম লেখো, না H2O এরকম লেখো? নিচেরটার মতো। তার মানে নিচেরটার মতো লিখতে হলে তোমাকে যেইটাকে তুমি প্রেস করতে যাচ্ছ, ট্যাগের কাজই হচ্ছে গিয়ে ফোর্স করা। তো যেটাকে ফোর্স করে নিচে নিতে যাচ্ছ সেইটার আগে পরে ট্যাগ ওপেন এবং ক্লোজ করতে হবে। তো তুমি চাচ্ছ টু নিচে নামুক, তার মানে তোমাকে টু এর আগে এবং পরে সাবস্ক্রিপ্টের ট্যাগ ইউজ করতে হবে। নোটেশন কই গেল? আচ্ছা, এই যে। ঠিক আছে, টু এর আগে এবং পরে হচ্ছে সাব ট্যাগ তোমাকে ইউজ করতে হবে, যেটাকে তুমি নিচে নিচে নিতে চাবা। যেমন আমি যদি সাবানের সংকেত লিখি C17H35 না, এটা বলি আমরা। তো এখানে কি হবে? সি, সি এর পরে 17 নিচে নামছে, তার মানে সি সাব 17 সাব ক্লোজ, দেন H35 আছে, তার মানে H সাব 35 সাব ক্লোজ, তারপরে আছে COON। তো COO যেটা আছে ওই এন এইভাবেই বসে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমার ওই তোমার ওই লিঙ্কটা কই জানি, ওই যে পেস্ট করাই তো। তো এইভাবে হচ্ছে তোমার আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। এখন তুমি কিভাবে মনে রাখবা যে কোথায় উপরে বসবে, কোথায় নিচে বসবে, কোথায় সুপ হবে, কোথায় সাব হবে? তো সেটা যদি আমি দেখাইতে যাই। হ্যাঁ, 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 সেটা ঠিক আছে। কি ব্যাপার এটা বলছি। আচ্ছা, খুব তো গ্যাঞ্জাম হচ্ছে এখানে। বিরক্তিকর। কি বলছো কি? এরকম তো কখনো হয় না। আচ্ছা, তো স্পটলাইট বন্ধ করে দেখি ঠিক হয় নাকি। তো এখন তাহলে হচ্ছে এটা এইভাবে করতে হবে। তো এখন তোমাকে যখন দেখবা, দেখো সুপারম্যান কোথায় থাকে? সুপারম্যান থাকে হচ্ছে গিয়ে ছাদে। ঠিক আছে, সুপারম্যান থাকে হচ্ছে গিয়ে আকাশে, মানে উড়ে, উপরে থাকে। আর সাবটাইটেল কোথায় থাকে? সাবটাইটেল থাকে হচ্ছে নিচে, মুভি এই কোনো ইসের নিচে থাকে। তো উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সুপ, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে সাব। ঠিক আছে, তো আমরা এখন একটু বাস্তব প্রমাণ দেখি। ওকে, তো বাস্তব প্রমাণটা কোথায় দেখবো? বডি ট্যাগের মধ্যে দেখবো। তো এখানে আমরা হচ্ছে সুপ ট্যাগ দেখতেছিলাম, তো সুপ, সুপ ক্লোজ। তো এখন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো। তাহলে এ, ওই যে সুপের মধ্যে হচ্ছে টু, এ সুপ টু, সুপ ক্লোজ, সুপ ওপেন সুপ ক্লোজ, তারপর হচ্ছে বি, ও স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি, দেন আবার সুপ, দেন হচ্ছে তোমার আবার স্কোয়ার, দেন হচ্ছে সুপ ক্লোজ। ঠিক আছে, সুপ ক্লোজ করার পরে আমি এখানে ফাইলে গিয়ে সেভ করব, রিলোড দিব। তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে শো করছে। যদি আমি সুপ ট্যাগ ইউজ না করতাম তাহলে এটা A2 প্লাস B2 দেখাইতো। H2 যদি আমি করি তাহলে H, দেন হচ্ছে আমার এখানে কি হবে? সাব হবে 2, দেন হচ্ছে আমার সাব ক্লোজ হবে,
সাব ক্লোজ দেন হচ্ছে ও H2O। তো ফাইলে গিয়ে সেভ রিলোড, দেখো H2O আমার নিচে আসছে, ঠিক আছে, 2টা নিচে আসছে অ্যাকচুয়ালি। তো H2O এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা তাহলে এইভাবে সুপ এবং সাব ট্যাগ ইউজ করে লিখবো। তাহলে তোমাদেরকে যদি আমি এখন এটা করতে দিই, যেহেতু তোমরা বুঝছো, করতে দিলে কিভাবে করবা সেটা তোমরা করো, আমি সেটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম একটা জিনিস তোমরা এখন বানায় আমাকে দিবা, যেটা হচ্ছে m1 m2 হোল স্কোয়ার প্লাস x1 প্লাস হচ্ছে x1 x স্কোয়ার, ঠিক আছে। x1 বলতে x হচ্ছে এখানে নিচে আছে, x নিচে, x স্কোয়ার উপরে। এই জিনিসটা আমাকে এখন তোমরা সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে বানায় পাঠাও, দেখি আমি তোমাদেরটা হয় নাকি। সময় হচ্ছে 3 মিনিট। তাড়াতাড়ি তুলে নাও, আমি এটা স্ক্রিনটা সরাবো। হোল স্কোয়ার পারো না, দেখো এই জিনিসটা দেখো ভালো মতো, তাহলে পারবা। এটা জাস্ট একটা ব্র্যাকেট, আর কিছু না। ওই তুমি মনে হয় সেটিংস ঠিক মতো করো না, খাতায় লেখো আপাতত। নোটপ্যাডে গিয়ে সেভ করবা হচ্ছে সেভ অ্যাজ দিয়ে। সাজিকারটা তো হোল স্কোয়ার হয় নাই। ও, তুমি কি ডট এইচটিএমএল দিয়ে সেভ করছো? কিছু লিখে, কোনো নাম লিখে তারপর ডট এইচটিএমএল দিয়ে সেভ করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, তো সাদিকা তোমার ব্র্যাকেটের সমস্যা, ব্র্যাকেটটা দিলে ঠিক হয়ে যাবে, বাকি সব ঠিক আছে। বাকিদের কি অবস্থা? মেয়েরা কি পারছো? আচ্ছা, নাফিসা কি অবস্থা? হুম।
হ্যাঁ এই যে এবার তোমারটা হইছে। এবার কি করছো? সুপ ব্র্যাকেট M2 পরে এবার তোমার হোল স্কোয়ার হয় নাই। ইয়ে ইয়ে হচ্ছে তোমার এটা সাদিকা, তোমার হোল স্কোয়ার হয় নাই। না এখনো হয় নাই। আচ্ছা, তোমার পিসি হ্যাং করছে, ভেরি গুড। প্রিয়তি নিজে হোল স্কোয়ার দিয়ে দিছে। নাইস নাইস। আচ্ছা কে পারছো? হ্যাঁ নাফিসা, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি বলো? চন্দ্রিকা পারে নাই। হ্যাঁ তোমরা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে শেষ করে তারপরে সূত্র একটা অ্যাপ্লাই করবা। হ্যাঁ দাও, দেখি কি অবস্থা। আচ্ছা আবার দেখাবো, সমস্যা নাই। ওকে, দেখা দিব। পারছো, ওই যে ওর নাম কি জানি, প্রেরণা পারছো? আচ্ছা, মেয়েরা হবে না আমি দেখাবো? আটাও এক জায়গায় পাঠাল দিচ্ছে। করা দিব, আচ্ছা ঠিক আছে। তো দেখো আমি এটা করছি অলরেডি, দেখাই। এই হচ্ছে তোমার এইটা, দেখো আমার এখানে যে ব্র্যাকেট আছে, সেই ব্র্যাকেট অ্যাকচুয়ালি কিছুই না, ব্র্যাকেটটা হচ্ছে তোমার আই ওয়াশ করার জন্য। এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটটা ব্র্যাকেটের মতোই। তারপর আছে M1 মানে হচ্ছে তোমার এম এর পরে এই যে সাব সাব করে দিছি, M1 হয়ে গেছে। তারপর হচ্ছে এম টু মানে হচ্ছে এম এর পরে আবার সাব টু, ঠিক আছে। দেন ব্র্যাকেট ক্লোজ, এই যে ব্র্যাকেট ক্লোজ হয়েছে এখানে, এটা ব্র্যাকেট ক্লোজ। তারপরে কি আছে, তারপরে টু হচ্ছে উপরে উঠছে, যেহেতু টু উপরে উঠছে তার মানে সুপ টু। ওকে, দেন প্লাস, তো তারপরে প্লাস আছে, এই যে প্লাস। দেন এক্স একটা তো যেহেতু ও নিচে নামছে, তার মানে হচ্ছে এই যে এক্স সাব ওয়ান। দেন হচ্ছে এক্স স্কোয়ার, তো এই যে এক্স স্কোয়ার যেহেতু উপরে উঠছে, তাহলে এই যে এক্স উপরে সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিচ্ছে। হ্যাঁ জুমাইনাটা হয়েছে, জুমাইনা দেখে এডিটিং করছে, আগে করছে না পরে করছে আমি জানি না, যাই হোক। তো জুমাইনা এটা হয়েছে। তো আচ্ছা আচ্ছা, তো নাতি থেকে এবার বুঝছো, বাকিরা বুঝছো এবার? আচ্ছা ওকে, তো এরকম কঠিন কঠিন মাঝে মধ্যে পরীক্ষা চলে আসে, তো তখন হচ্ছে তোমাকে এভাবে করতে হবে। এটা নর্মাল একটা ইকুয়েশন, আর কিছুই না। হ্যাঁ তোমারটা হয়েছে তো জুমাইন, আমি তো বলি নাই যে হয় নাই, তুমি আমার আগেই করছো অবশ্যই। তো এই হচ্ছে কি তোমার সাবস্ক্রিপ্ট আর কি এটার নাম, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে তোমার যে কোনো ইকুয়েশন তুমি বানাতে পারবা। ওকে, তো এইভাবে বাসায় একটু প্র্যাকটিস করবা, যে কোনো ইকুয়েশন দিয়ে। না পারলে আমাকে জিজ্ঞেস করবা, খুবই সহজ জিনিস। জাস্ট তোমাকে একটু এই ধরে ধরে এক একটা ক্যারেক্টার ধরে ধরে কাজ করতে হবে, তাহলে তুমি পারবা। যেমন এটা নিচে নামছে, তার মানে নর্মাল যেগুলো আছে, নর্মাল যেগুলো উপরে থাকে ওগুলো তো উপরে থাকবে, যেগুলো নিচে নামবে সেগুলোই শুধুমাত্র সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টের আন্ডারে চলে যাবে, আর কিছু না, একদম সমান। এটা যদি নর্মালি লিখতাম, তাহলে নর্মালি লিখলে হয়তো M1 M2 এই যে এরকম হইতো। আমি এখানে লিখে দেখা, এখানে লিখি, এটা হচ্ছে M1 M2 টু, সরি এখানে ব্র্যাকেট হবে, তো এরকম হবে এটা, M1 M2 হোল স্কোয়ার প্লাস X1 X2 এরকম হইতো। এখন এখানে ঘটনা যেটা ঘটছে, এটা নিচে নামছে, এটা নিচে নামছে, এটা উপরে উঠছে, এটা নিচে নামছে, এটা নিচে নামছে, আর তো কোনো চেঞ্জ নেই, আর বাকি তো সব সমান। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট ট্যাগগুলো প্র্যাকটিস করবো বাসায়। এরপরে যে ট্যাগটা আমরা করব, সেই ট্যাগ হচ্ছে আমাদের 13 নম্বর ট্যাগ। ট্যাগ নাম্বার 13, এটা কি জানি ছিল। ওকে, 13 নম্বর ট্যাগ হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ, ঠিক আছে। তো প্যারাগ্রাফ ট্যাগ আমরা দেখব।
এখন প্যারাগ্রাফ ট্যাগ দেখানোর আগে প্যারাগ্রাফ ট্যাগের একটা দেখানোর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাইতে হবে, যেটা আমাদের পরবর্তীতে লাগবে। সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগে নর্মালি ট্যাগটা হচ্ছে এরকম, পি পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ। ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, এই প্যারাগ্রাফ ট্যাগের শুধু প্যারাগ্রাফ যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কেমন হয় আমি একটু দেখাই। মনে করো এখানে আমি লিখবো প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি একটা লেখা লিখি, cow is a domestic animal. It gives us milk. ঠিক আছে? তো এই লাইনটা আমি বারবার কপি করি। তো মনে করো এখানে, ঠিক আছে, সেভ করি, ফাইলে গিয়ে সেভ করি, সরি ওপেন হয়ে গেছে, ফাইলে গিয়ে সেভ করি এবং রিলোড দিই। দেখো এইটা একটা প্যারা হইছে। হ্যাঁ, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল থেকে এই যে ইট গিভস আস মিল্ক পর্যন্ত একটা প্যারা হইছে। এখন ঘটনা হচ্ছে গিয়ে এইটা যখন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে ফেলবো তখন এটার কোনো চেঞ্জ হবে না, কারণ অলরেডি যেহেতু একটা সিঙ্গেল প্যারার জন্য সে অ্যাকচুয়ালি এটা প্যারাগ্রাফ তৈরি করে এই ট্যাগটা। তো সিঙ্গেল প্যারা যেহেতু প্যারা এটা, তাই এটার কোনো সেভ ফাইলে গিয়ে সেভ করলেও এটা তেমন কোনো চেঞ্জ নিয়ে আসতেছে না এই টেক্সটের মধ্যে। কিন্তু যদি আমি এখানে এই লেখাটাকে দুইটা প্যারা বানাতে চাই তাহলে আমি কি করতে হবে, তাহলে আমাকে এই প্যারাটা এখানে শেষ করতে হবে না, এই প্যারাটা আমি যেখানে আমি একটা প্যারা বানাতে চাচ্ছি সেখানে শেষ করবো। তো আমি এইখানে চাচ্ছি যে এই প্যারাটা এই জায়গাটা এসে শেষ হোক। হ্যাঁ, এখান থেকে একটা প্যারা, নতুন প্যারা তৈরি হোক। তো আমি এখানে কি করবো, আমি এখানে যেহেতু আমি প্যারাগ্রাফ ট্যাগ শুরু করছি, তো আমি এই জায়গাটায় প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করে দিব। তো শেষ করে যখন আমি ফাইলে গিয়ে সেভ করব তখন দেখো অলরেডি এইখানে সে একটা প্যারা তৈরি করে ফেলছে। ওকে, তো এইভাবে হচ্ছে প্যারাটা তৈরি হয়ে গেল। তো আমি চাচ্ছি আরেকটা প্যারা তৈরি হোক। তো এখানে দ্বিতীয়টা কিন্তু অলরেডি প্যারা হয়ে গেছে, কারণ এখানে তাও আমি এখানে যেহেতু আমি আগেরটা প্যারা করছি, তার মানে আমি পরেরটাকেও এটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রেখে দিব। এখানে একটা প্যারাগ্রাফ শেষ হয়েছিল, দেন এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ শুরু হলো এবং সেই প্যারাগ্রাফটা কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। যে ফাইলে গিয়ে সেভ, তো আমি বারবার এখান থেকে ফাইলে গিয়ে সেভ করতেছি, তোমরা কন্ট্রোল+S চাপ দিয়ে ধরেও কিবোর্ডের থেকে সেভ করতে পারো। দেখো চেঞ্জ হয়েছে নাই, এই যে দুইটা প্যারা হয়েছে। তুমি এখানে চাইলে আনলিমিটেড প্যারা করতে পারো, তুমি একটা টেক্সটের মধ্যে একটা গুচ্ছ টেক্সটের মধ্যে অনেকগুলো প্যারা করতে পারো তোমার ইচ্ছা মতো। এখানে প্যারাগ্রাফটা একটা ইউজ করার তেমন দরকার, মানে এর বাইরে আসলে এইটুক জিনিস বুঝার পরে একটা এক্সট্রা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমার অ্যালাইনমেন্টটা ঠিক করা। দেখো আমি যখন এই টেক্সটটা দেখতেছি, এই টেক্সটের মধ্যে যখন আমি এইভাবে দেখতেছি তখন দেখো এই পাশটা সমান আছে, বাম পাশটা, এই পাশটাও সমান আছে, কিন্তু ডান পাশটা একটু এবড়ো খেবড়ো আছে, ডান পাশটা সমান নাই। তো এই কাজটা তোমাকে করতে হবে, সেটার জন্য তোমাকে HTML একটা বিশেষ জিনিস জানতে হবে, সেটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট হয়। তো অ্যালাইনমেন্ট বোঝার আগে তোমাকে দেখতে হবে যে অ্যালাইনমেন্ট জিনিসটা আসলে কি। তো একটা HTML ট্যাগের মধ্যে যে আমরা ট্যাগ লিখতেছি, সেই ট্যাগের এক ধরনের হেল্পার আছে, ট্যাগকে সাহায্য করে। সেই হেল্পারের নাম হচ্ছে অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের একটা হেল্পার আছে আবার, তার নাম হচ্ছে ভ্যালু। ঠিক আছে? তো ট্যাগকে সাহায্য করে কে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটকে সাহায্য করে কে ভ্যালু। তাহলে আমরা যদি এখানে দেখি যে প্যারাগ্রাফ ট্যাগের তাহলে অ্যাট্রিবিউট কি কি, তাহলে প্যারাগ্রাফ ট্যাগের অ্যাট্রিবিউট আসলে লিখবো কিভাবে? তাহলে আমি আগে অ্যাট্রিবিউট গুলো লিখি। প্যারাগ্রাফ ট্যাগের অ্যাট্রিবিউট গুলো হচ্ছে গিয়ে তোমার একটাই অ্যাট্রিবিউট আছে এটার, সেটা হচ্ছে তোমার অ্যালাইন। ঠিক আছে? প্যারাগ্রাফ ট্যাগের একটাই অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে গিয়ে অ্যালাইন, ALIGN, অ্যালাইন। এখন অ্যালাইনের কাজ হচ্ছে গিয়ে ও শেপ করে, টেক্সটটাকে একটা শেপে নিয়ে আসে, তো বা একটা স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসে। তো এই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে চার ভাবে। সেটা হচ্ছে এক নাম্বার, মানে এগুলো কিন্তু ভ্যালু। অ্যালাইন হচ্ছে একটা প্যারাগ্রাফ হচ্ছে ট্যাগ, এই ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন, আর অ্যালাইনের ভ্যালুগুলো হচ্ছে রাইট, লেফট, সেন্টার, আর 4 নাম্বার হচ্ছে জাস্টিফাই। ঠিক আছে? এই চারটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ ট্যাগের
অ্যালাইন অ্যাট্রিবিউটের 4টা ভ্যালু আছে। তো এখন কিভাবে লিখবা, মনে করো তুমি চাচ্ছ যে লেখাগুলো বাম দিক থেকে শুরু হোক, তাহলে পি ট্যাগ দিবা, লেখার পর লিখবা অ্যালাইন, দেওয়ার পরে তুমি একটা ইকুয়াল দিবা, দিয়ে কোটেশনের মধ্যে এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিবা। তুমি চাচ্ছ বাম দিক থেকে শুরু হোক, তাহলে লেফট অ্যালাইনমেন্ট দিবা, দিয়ে ক্লোজ করবা। দেন হচ্ছে প্যারাগ্রাফটা একটা শেষ করবা, মাঝখানে যা লেখা তা লিখবা। এখন ঘটনা হচ্ছে যে অ্যাট্রিবিউট গুলো সবসময় বাম পাশের ওপেনিং ট্যাগে বসে, কন্টেনার ট্যাগের ওপেনিং ট্যাগে বাম পাশেরটা বসে, ডান পাশেরটা কখনো বসে না। ঠিক আছে, আবার লিখি পি, দেখো ট্যাগটা কিন্তু এরকম ছিল, পি দিয়ে শুরু দেন পি দিয়ে শেষ, এইভাবে। এখন তাহলে অ্যাট্রিবিউট ইউজ করতে হলে কিভাবে ইউজ করতে হবে, পি এর পরে এখানে এই ঢাকনা উঠাই দিতে হবে, এখানে লিখতে হবে অ্যালাইন, ওর অ্যাট্রিবিউট যেটা আছে, লেখার পরে তার ভ্যালু দিতে হবে। মনে করো আমি লেফট থেকে চাচ্ছি, ভ্যালু দিলাম, দেন ক্লোজ করে দিব। তারপরে তুমি যা লেখার এখানে যে টেক্সটের উপরে সেটা অ্যাপ্লাই করতে যাচ্ছ, সেই টেক্সটের উপর অ্যাপ্লাই করবা। তো আমি এখানে মনে করো এই দেখো এই টেক্সটের মধ্যে কি হচ্ছে, অটোমেটিক্যালি আমি এখানে অ্যালাইনমেন্ট ইউজ করি নাই, তো অটোমেটিক্যালি বামে অ্যালাইন হয়ে গেছে, মানে বামে সব সমান, এই পুরো লাইন সব মার্জিনটা সমান। তো এখন আমরা যেহেতু ইংলিশ সবসময় বাম দিক থেকে লিখি বা বাংলা বাম দিক থেকে লিখি, তাই এটা অ্যালাইনমেন্ট সবসময় বাম দিক থেকে হয়, তো এটা অ্যালাইনমেন্ট অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু অ্যারাবিক যেহেতু ডান দিক থেকে লেখা হয়, তো ওই ধরনের ফন্টের ক্ষেত্রে আবার ও ডান দিক থেকে অ্যালাইনমেন্ট করে, তো এটা ফন্টের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি যদি জোরপূর্বক এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব, আমি এখানে অ্যালাইন দিব, অ্যালাইন এটা কোনটার উপর, প্রথম প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করতেছি। তো আমি চাচ্ছি এই অ্যালাইনমেন্টটা শুরু হোক হচ্ছে রাইট সাইড থেকে, রাইট। সেভ করলাম, ফাইলে গিয়ে সেভ, রিলোড। দেখো এইটার অ্যালাইনমেন্ট এখন ডান দিকে চলে আসছে, এটার বাম দিকে অ্যালাইনমেন্ট নাই, এর অ্যালাইনমেন্টটা ডান দিকে চলে আসছে। আমি যে পরের প্যারাগ্রাফ যেটা আছে, এই যে এইটা এখান থেকে শুরু হয়েছে, এটা পরের প্যারাগ্রাফটা সেন্টার অ্যালাইন করতে চাই, তাহলে আমি অ্যালাইন দিব, অ্যালাইন ইকুয়াল, দেন হচ্ছে এটার ভ্যালু হবে হচ্ছে সেন্টার। সেন্টার যখন আমি সেভ করব, ফাইলে গিয়ে সেভ করি, দেন রিলোড দেই, দেখো এইটা এই পাশেও জায়গা ছাড়ছে, বাম পাশেও জায়গা ছাড়ছে, ডান পাশেও জায়গা ছাড়ছে, কারণ সে অ্যালাইনমেন্টটা হইছে হচ্ছে তোমার ইয়ে মাঝখানে, ঠিক আছে, এই কারণে হচ্ছে এটা সেন্টার অ্যালাইন হয়েছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করবো। এখন জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজ কি, তাহলে জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে গিয়ে এটা দেখানোর জন্য আমাকে প্যারাগ্রাফটা তুলে দিতে হবে, যে এটুকু তুলে দিই, মানে একটা প্যারাগ্রাফ রাখবো আমি, হ্যাঁ, দুইটা প্যারাগ্রাফ করবো না। ফাইলে গিয়ে সেভ, রিলোড, তাহলে গেল, আচ্ছা এটা শেষ হয়েছে যে, এটাই কারণে ওকে, এটা একটা প্যারাগ্রাফে আসছে দেখো, এবং সব যেহেতু রাইট অ্যালাইন দেয়া আছে এটা, তাই এটা সে সব রাইট থেকে অ্যালাইন করছে। এখন আমি চাচ্ছি এটা জাস্টিফাইড হোক, মানে জাস্টিফাই মানে হচ্ছে কি এটা দুই পাশে সমান ভাবে থাকবে, জাস্টিফাই, ফাইল সেভ, রিলোড। দেখো এই পাশে যতটুকু ও নিছে, ওই পাশেও ততটুকুই জায়গা নিছে ও, কিন্তু এখানে দেখো এখানে জায়গা নেয় নাই কেন, এইটুকের মধ্যে ফাঁকা রাখছে, কারণ এখানে লেখা নাই, এই কারণে ওইটুকু ফাঁকা রাখছে। কিন্তু ও বাম পাশে যতটুকু জায়গা রাখছে, ও ডান পাশে ততটুকুই জায়গা রাখছে, মানে যে জায়গা দখল করছে ডান পাশে সে ততটুকু জায়গায় দখল করছে। এবং এটা যতক্ষণ পর্যন্ত ও অ্যালাইন জাস্টিফাই এই ট্যাগের মধ্যে থাকবে, ট্যাগ শেষ করি নাই, এইটুকের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কাজটা করতে থাকবে। তো ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের বৈশিষ্ট্য। প্যারাগ্রাফ ট্যাগটা এভাবে লিখতে হয় তোমার। এখন তুমি কোন দিক থেকে অ্যালাইনমেন্ট করবা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে, জাস্ট মাথায় রাখবা যে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের অ্যালাইনমেন্ট হয়, অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর এই অ্যালাইনমেন্টটা হয় হচ্ছে 4 ধরনের, রাইট, লেফট, সেন্টার, জাস্টিফাই। তো আমাদের এই মিটিং এর টাইম প্রায় শেষ। নেক্সট এইটা এরপরে আমাদের আরো 2-3টা ট্যাগ বাকি আছে, সেই 2টা ট্যাগ দেখার পরে আমাদের আজকের ক্লাস শেষ হবে। ঠিক আছে, তো তোমরা তাহলে পরের মিটিং এ জয়েন করো, পরের মিটিং থেকে নেক্সট ট্যাগটা শুরু করবো। তো প্যারাগ্রাফ ট্যাগটা কি বুঝছো? না বুঝলে জিজ্ঞেস করো আমাকে, বা বলো, আবার দেখা দিব। তো এইভাবে হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো অ্যাট্রিবিউট ব্যবহার করে, এবং সেটার ভ্যালু দিয়ে, ভ্যালু সেট করে। এখন এই যে প্যারাগ্রাফ ট্যাগ আছে, এই ট্যাগের পরে একটা ট্যাগ আমরা দেখবো এখন, সেই ট্যাগের নাম হচ্ছে ইমেজ ট্যাগ। এটা কয় নম্বর? 13।
তো 14 নম্বর হবে হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। ইমেজ, তো এতক্ষণ হচ্ছে আমরা করছি কন্টেইনার ট্যাগ। তো ইমেজ কিন্তু কন্টেইনার ট্যাগ না, ইমেজ হচ্ছে কি একটা এমটি ট্যাগ যেটা শুরু থাকবে কিন্তু কোনো শেষ থাকবে না। তো ইমেজ ট্যাগের কাজ হচ্ছে এইটা। তো ইমেজ ট্যাগ যখন আমরা করব তখন ইমেজ ট্যাগের করার জন্য ইমেজ ট্যাগে অ্যাট্রিবিউট ছাড়া ইমেজ ট্যাগ কখনোই কল্পনাই করতে পারবে না, কারণ ইমেজ ট্যাগ হচ্ছে এইটুকু আইএমজি, শেষ, এর বাইরে কিছু নাই। তো ইমেজ ট্যাগ যেহেতু ছোট, এটা কোনো শেষ নাই এবং এটা অ্যাট্রিবিউট ছাড়া তুমি কিভাবে এটা ইউজ করবা। তো ইমেজের কাজ কি, তোমরা যে ছবি আপলোড করো সেই ছবিগুলো, বা ফেসবুকে যে ছবি দেখো, ভর্তির সময় যে ছবি আপলোড করছো, অ্যাডমিট কার্ডের ছবি দেখো, এই সব ছবি, ওয়েবসাইটে যত ছবি দেখো সব ছবি ইমেজ ট্যাগের মাধ্যমে আপলোড করা হয়। তো ইমেজের অ্যাট্রিবিউট গুলো আগে লিখে নাও। ইমেজের অ্যাট্রিবিউট আছে হচ্ছে তোমার অনেকগুলা। ইমেজের প্রথম অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সোর্স, ঠিক আছে, SRC, এবং ইমেজ ট্যাগটা একটা ইম্পর্টেন্ট ট্যাগ HTML এর ক্ষেত্রে। সোর্স আছে, সোর্স, তারপর হচ্ছে তোমার উইথ, এটা একটা অ্যাট্রিবিউট আছে উইথ, হাইট একটা অ্যাট্রিবিউট আছে, দেন হচ্ছে অ্যাট্রিবিউট আছে হচ্ছে তোমার অ্যালাইন অ্যাট্রিবিউট, এখানে ইউজ করা হয় অ্যালাইন, এন্ড লাস্টে একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে অল্টার, ALT, অল্ট। এই 5টা অ্যাট্রিবিউট ইমেজের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে ইউজ করা এই 3টা, ঠিক আছে, প্রথম 3টা। বাকি 2টা মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে লাগে না। তো এখন এটার জন্য আমি একটা ওয়েবসাইট থেকে একটা ছবি নামাবো, এখন একটা ছবি ডাউনলোড করি অ্যাকচুয়ালি। তো ছবিটা হচ্ছে ছবি, ছবি, ঠিক আছে। তো অনেক ছবি, আচ্ছা, তো মনে করো আমি এই ছবিটা নিব, ছায়া ছবিটা নেই, ফাইল, সেভ, ছবি নিলাম। এখন দেখো ছবিটা যখন ডাউনলোড করছি, ছবিটার একটা জিনিস লক্ষ্য করো, ডেস্কটপ কই, আচ্ছা, ওই ছবিটা, এই যে। তো এই হচ্ছে যে ছবিটা, ছবিটা যদি দেখো তাহলে ছবিটা অ্যাকচুয়ালি একটা ব্যানার মনে হয়। ওপেন হবে কিনা আমি জানি না। তো এখানে দেখো ছবিটা যদি আমি, ছবিটার এর উপর যদি আমি মাউস নিয়ে যাই, তাহলে ছবিটা আইটেম টাইপ দেখাচ্ছে জেপিজি ফাইল, আর ডাইমেনশন দেখাচ্ছে 1280x720, এবং সাইজ হচ্ছে 129 কেবি। তো রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গেলে সে একইগুলো দেখাবে। দেখো এখানে একটা ফাইলের টাইপ আছে জেপিজি, আর ডিটেলসে গেলে তুমি এটা ডাইমেনশন মানে ছবিটা কত সাইজ, রেজলিউশন মানে হাইট উইডথ দেখতে পারবা। এখন একটা ছবি যখন তুমি ওয়েবসাইটে আপলোড করবা, তার জন্য তোমাকে ন্যূনতম ছবির কিছু জ্ঞান থাকতে হবে, সেটা হচ্ছে যে ছবির ফরম্যাটটা, অ্যাকচুয়ালি ফরম্যাটটা কি হবে। তো ছবি যখন তুমি আপলোড করবা তখন তার ফরম্যাট যদি আমি বলি, তাহলে নর্মালি আমরা ক্যামেরায় বা মনে করো মোবাইলে যে ধরনের ছবিগুলো তুলি সেগুলো সবগুলো ফরম্যাট হয় হচ্ছে হয় জেপিজিতে হবে, নাহলে জেপিইজিতে হবে, ঠিক আছে। তো ডিএসএলআর এর মাঝে মধ্যে ইমেজ নামে একটা ফরম্যাট আছে। তো ওগুলো এক একটা কোম্পানির জন্য এক এক রকমের। তো ম্যাক্সিমাম এখন দেখছি ডিএসএলআর গুলোতে জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটের ছবি উঠে, ঠিক আছে। ছবি বাদ দিলে এগুলোতেও ছবি উঠানো যায়। দেন তুমি যদি মানে ক্যামেরার ছবিগুলো জেপিজি বা জেপিইজিতে হয়। দেন তুমি যদি এখন একটা স্ক্রিনশট তুলো বা এমন একটা ছবি, ভেক্টর ইমেজ বলছে ডিজাইন যেগুলা ইলাস্ট্রেটরে যে ডিজাইনগুলো করা হয় সেই ছবিগুলোর ফরম্যাট হয় হচ্ছে তোমার, বা স্ক্রিনশট টাইপের ছবিগুলোর ফরম্যাট হয় হচ্ছে পিএনজি, ঠিক আছে, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। দেন তুমি যদি চলমান ছবি মানে যে ছবিটা মুভ করতেছে এই ধরনের ছবি যদি বানাও, তাহলে সেটা হচ্ছে গিফ, মানে এটা একটা ভিডিও টাইপ ছবি, কিন্তু সেটার মধ্যে কোনো সাউন্ড থাকবে না। নর্মালি 2-3টা ফ্রেম নিয়ে বা 4টা ফ্রেম নিয়ে একটা ছবি বানানো হয়, সেটাকে গিফ ফরম্যাট বলে। তো এই ধরনের হচ্ছে ফরম্যাট। একটা আছে বিএমপি, বিটম্যাপ ইমেজ, ঠিক আছে। বিএমপি হচ্ছে সাদা কালো যে ছবিগুলো আছে সেগুলোকে বিটম্যাপ বলে। এই ধরনের ছবি বিএমপি ফরম্যাটে থাকে। তো এই হচ্ছে ছবির ফরম্যাট। তো এখন যদি আমি ইমেজের ট্যাগ লিখতে যাই, ইমেজ ট্যাগ লেখার নিয়ম হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে ইমেজে কিভাবে তোমার করতে হবে। তো মনে করো এখানে একটা ছবি আছে, এই একটা ছবি, ঠিক আছে, এই একটা ছবি। এই ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে একটা জিরাফের ছবি। তো আমি জিরাফ আঁকি, এই যে জিরাফ, সুন্দর একটা জিরাফ আঁকছি। তো
আচ্ছা, তো এই হচ্ছে জিরাফ। তো জিরাফের একটা নাম আছে, এই ছবিটার একটা নাম আছে। তুমি যখন কোনো ছবি আঁকবা তখন হচ্ছে সেই ছবিটা, হ্যাঁ এটা একটা জিরাফের ছবি, ঠিক আছে, এটা জিরাফ এখানে দাঁড়ায় আছে। তো এই ছবিটা যখন তুমি তুলবা কোনো মোবাইল বা ক্যামেরা দিয়ে তুলবা, তখন যেটা হবে যে জিরাফ, এই ছবিটা, জিরাফ যেহেতু লম্বা তার মানে তার হাইট বেশি হবে আর উইথ কম হবে। এখন জিরাফ তো, এখন হাতির ছবি তুলতে গেলে আর জিরাফের ছবি তুলতে গেলে কিন্তু দুইটা ছবি সমান হবে না। তোমার হাতির ছবি কিন্তু পোর্ট্রেট মোডে ওঠে না, ল্যান্ডস্কেপ মোডে যেতে হবে ওর পুরো শরীর আনতে হলে। আবার মানুষের ছবি, একজন সিঙ্গেল মানুষের ছবি পোর্ট্রেট মোডে তুমি তুলতে পারবা, কিন্তু একটা ফ্যামিলি ফটো যেখানে 5-7 জন মানুষ আছে সেটা কিন্তু তুমি একটা ইসে আনতে পারবা না, তোমার ওই যে কি বলে ওটারে, কি পাঠায়, হ্যাঁ এটা একটা জিরাফ। তো এখান তাহলে 4-5 জন মানুষের ছবি কিন্তু গ্রুপ ফটো হইতে ল্যান্ডস্কেপ মোডে তুলতে হবে। তো এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে ছবিটা অ্যাকচুয়ালি ডাইমেনশনটা তোমার মাথায় রাখতে হবে। তো তার আগে ছবিটা যখন তুমি তুলবা সঙ্গে সঙ্গে সেটা নামে সেভ হয়। তো আমি মনে করলাম এটা হচ্ছে জিরাফের ছবি, ঠিক আছে। তো জিরাফ হচ্ছে এই যে গিরাফ, জিরাফ, ঠিক আছে। তো জিরাফ ডট জেপিজি, এই জিরাফের নাম হচ্ছে জিরাফ, জিআইআরএফ। তো জিরাফ ডট জেপিজি। আর হচ্ছে তোমার ডাইমেনশন যদি বলি, ডাইমেনশন হচ্ছে গিয়ে মনে করো এটা 1280 ইন্টু হচ্ছে 750, এই ডাইমেনশন। তার মানে হচ্ছে তার হাইট, এই ছবিটার হাইট হচ্ছে গিয়ে 1280, আর এই ছবিটার উইথ হচ্ছে গিয়ে 750 পিক্সেল। ওকে, এটাও পিক্সেল এটাও পিক্সেল, তো পিক্সেল দেখা দরকার নেই, জাস্ট মনে রাখবে এটা পিক্সেলে। তো সেম যদি আমি এখন একটা হাতির ছবি আঁকি বা একটা গরুর ছবি আঁকি, তো মনে করো আমার ছবি আঁকলাম, আমি শুয়ে আছি, এই যে এটা হচ্ছে আমার ছবি, আমি শুয়ে আছি, ঠিক আছে। তো শুয়ে আছি, তো এখন আমার ছোঁয়া ছবি যদি তুলতে হয় তাহলে মনে করো যে সেটা কি হবে, সেটা সেটা যে ডাইমেনশন সেটা হবে হচ্ছে উইথ বেশি হবে কিন্তু হাইট কম হবে। কিন্তু আগের ছবিটা কিন্তু হাইট বেশি হয়েছিল, উইথ কম হয়েছিল। তো এটা হাইট মনে করো 1280, সরি উইথ 1280, আর এখানে এটা হচ্ছে 750 হাইট। শুয়ে থাকা ছবি আর দাঁড়ায় থাকা ছবি কিন্তু আলাদা হবে। তো তোমার ছবি দেখে বুঝতে হবে যে এই ছবিটা অ্যাকচুয়ালি হাইট বেশি হবে না উইথ। তোমার লেখা থাকবে না যে এই ছবিটার হাইট তো উইথ তো, এটা কখনো বলা থাকবে না, তোমাকে এটা বের করে নিতে হবে। এবং ছবির নাম থাকবে, তো মনে করো যেটা এই ছবির নাম হচ্ছে লাইং, লাইং অন দ্য কাউচ, ঠিক আছে, ডট জেপিজি। তো ছবির নাম যেটা থাকবে সেই নামেই তোমার ছবিটাকে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এছাড়া তুমি যদি আপলোড করতে চাও তাহলে সেই ছবিটা আপলোড হবে না, ঠিক আছে, ছবিটা ব্রেক করবে। তো এখানে সোর্স দিয়ে হচ্ছে আমরা সেই ছবির নাম বুঝাবো, আর হাইট ওয়াইট দিয়ে আমি করব। তো আমি এখানে সেই জিরাফের ছবিটা আর কি ওয়েবসাইটে আপলোড করব, সেটা হচ্ছে কি জন্য, কি কি ট্যাগ দিয়ে, আইএমজি ট্যাগ দিয়ে, আইএমজি। তো ছবির নাম ছিল হচ্ছে জিরাফ, তাহলে এসআরসি মানে সোর্স সমান সমান হচ্ছে জি রাফ, বড় নাম হয়েছে, জেড দিলেও ভালো হইতো, ডট জেপিজি ফরম্যাটে ছিল এটা, জেপিজি। তো মনে রাখবা যে যদি কখনো স্ক্রিনশট টাইপ ছবি হয় বা ইলাস্ট্রেটর টাইপ ছবি হয়, সেগুলো সবসময় পিএনজি তে থাকবে। আর নর্মালি ছবিগুলো জেপিজি তে। জেপিজি ছবি আর পিএনজি ছবির মধ্যে পার্থক্য হচ্ছে জেপিজি ছবিতে একটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকে বা যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ব্যাকগ্রাউন্ড ওয়ালা ছবিগুলোকে বলা হয় জেপিজি ফরম্যাটের ছবি। আর যেগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়, সেগুলো হচ্ছে তোমার পিএনজি ফরম্যাটে। যেমন আমার এখানে দুইটা ছবি আছে, এইটা হচ্ছে টম এন্ড জেরির একটা ছবি, দেখো এই ছবিটা কিন্তু একটা জেপিজি ফরম্যাটের ছবি। আবার এই ছবিটা যদি দেখাই, এই ছবিটা হচ্ছে একটা পিএনজি ফরম্যাটের ছবি। দেখো ব্যাকগ্রাউন্ডে এই যে সাদা কালো বক্স দেখতে পাচ্ছি, বক্স মনে হচ্ছে এই ছবিটা ট্রান্সপারেন্ট। এই ছবিটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, জাস্ট দুটা অবজেক্ট আছে একটা একটা একটার উপরে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এই ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ছবিরও ব্যাকগ্রাউন্ড আছে। এই ছবি দেখো, এই ছবিরও ব্যাকগ্রাউন্ড আছে। এই ছবির ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, সাদা, নীল, সবুজ, হলুদ, কালো টালো সব মিলে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তো আমরা এখন এই যে ব্যানারটা আছে, ব্যানারটা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। ছায়াছবি, কি নাম ছবির, ও ছবির নামে ছায়াছবি, ঠিক আছে। তো আমরা এখন আপলোড করি। আচ্ছা, তার আগে নামটা ঠিক করে, অনেক বড় নাম এটা, আমরা নামটা ঠিক করে নেই, ছোট করে নেই। তো এটার নাম হচ্ছে ছবি, ছবি নামে সেভ করলাম। তো আমরা এটাকে আমাদের ব্রাউজারে শো করাবো, এই ছবিটাকে। তো এই যে আমি সব টেক্সট মুছে দিচ্ছি, ছবির কাজ করবো এখন। ফাইল, সেভ, রিলোড। তো আমার ছবির ট্যাগ হচ্ছে আইএমজি। তো
দেন হচ্ছে এটার অ্যাট্রিবিউট সোর্সটা হচ্ছে তোমার ছবি, আর যেহেতু জেপিজি ফরম্যাটে ছিল জেপিজি। ওকে, দেন হয়ে গেছে আমার কাজ, ঠিক আছে। তো এটা যখন আমি ফাইলে গিয়ে সেভ করব, রিলোড দিব, ছবি চলে আসছে আমার। 100% নিয়ে নিই, এই যে 100%, কারণ হচ্ছে ছবিটা অনেক বড়, যেহেতু 1280, আমার স্ক্রিনের সাইজও 1280, তো এই কারণে এটা হচ্ছে তোমার 100%ই প্রায় জায়গা দখল করে নিয়েছে। তো আমার এত বড় ছবি এখানে জায়গা ছোট ছোট, কিন্তু ছবিটা বড় হয়ে গেছে, আমি কি করব, ছবিটাকে ছোট করব। তখন আমার হাইট আর উইডথ দরকার হবে। তো ছবিটা যেহেতু ল্যান্ডস্কেপে আছে, মানে সাইডে বড়, তার মানে আমার এটা হাইট হবে হচ্ছে ছোট, ঠিক আছে। তো ইকুয়াল দেনি, তো হাইট হচ্ছে ছোট করতে হবে। এটা হাইট কত আমি একটু দেখে আসি। এটা হাইট হচ্ছে 720, উইডথ হচ্ছে 1280। যেটা বড় মানে লম্বায় বেশি, তার মানে উইডথ বেশি এটা, ঠিক আছে। তো হাইট যেহেতু 750 ছিল, তার মানে আমি এটা কমায় কত আনবো, আনলাম হচ্ছে 120-এ নিয়ে আসছি, ঠিক আছে। হাইটটা 120, আর উইডথ ছিল হচ্ছে আমাদের 1200, উইডথ ছিল হচ্ছে আমাদের 1200। তো এটাকে আমরা কমায় নিয়ে আসবো হচ্ছে 750, তো এটাকে 280-তে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে একটা সামঞ্জস্য হইতে পারে। দেখি, ফাইল, সেভ, রিলোড। দেখো ছবিটা কিন্তু একটা মোটামুটি সাইজে আসছে, ছোট হয়ে আসছে। আমার স্ক্রিন যতটুকু আছে তার যেটুকু চাইছি আমি সেটুকুর মধ্যে আসছে, ঠিক আছে। এটা বড় করলে একটু বড় হতে পারে, মানে ওইটুকুই আছে। তো এইটুকু হচ্ছে আমার সাইজ। আমি চাইলে আরেকটু বড় করতে পারি। হাইটটা আমি 180 দিলাম, আর উইডথ আমি এখানে দিলাম 350 বা 60। ফাইল, সেভ, রিলোড। যাক, একটু বড় হয়েছে, ঠিক আছে। তো আমার ছবিটা কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা যে কোনো ছবিকে ওয়েবসাইটে আপলোড করবো। এখন তোমাকে যদি কেউ বলে যে ভাই আমার ছবিটা বাম দিকে কেন, ডান দিকে দাও, তাহলে তখন কি করবে, তখন তুমি অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করবা। অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করে কি দিবা, এটাকে দিব হচ্ছে রাইট। রাইট দিয়ে ফাইলে গিয়ে সেভ করো, রিলোড দাও, ডান পাশে চলে আসছে। তুমি চাচ্ছ ছবিটাকে মাঝখানে আনতে, তো সেন্টার ট্যাগ অ্যাপ্লাই করো। সেন্টার ট্যাগ অ্যাপ্লাই করে মানে অ্যালাইনমেন্ট সেন্টারে দাও, দিয়ে, আচ্ছা সেন্টার অ্যালাইন কাজ করতেছে না, সেন্টার বাং ভুল করছি, এটা তো মনে হয় কখনো, আচ্ছা কাজ করতেছে না। সেন্টারের জন্য আলাদা একটা কাজ করা যায়। তো রাইট লেফট অ্যালাইন করা যাচ্ছে, কিন্তু সেন্টারে আসতেছে না। সেন্টার কি অ্যাকচুয়ালি আসতেছে না? সেভ দিছি তো, এই যে ফাইল সেভ করছি, সেন্টার, রিলোড, কাজ করতেছে না। আচ্ছা, সেন্টারে আনারও ব্যবস্থা আছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। অ্যালাইন যে সেন্টারে না আসলে জোরপূর্বক সেন্টারে নিয়ে চলে আসবে। তো এখন, ঠিক আছে, এখন আমি চাচ্ছি ছবিটা একটু ঘোরাফেরা করুক, তাহলে কিভাবে করব, মার্কিউ ট্যাগ, ওই যে গত ক্লাসে মার্কিউ ট্যাগ ইউজ করছিলাম, সেই মার্কিউ ট্যাগ আমি এই ছবির আগে পরে দিয়ে দিলাম, দিয়ে ফাইলে গিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। দেখো ছবিটা এখন বাম থেকে ডান দিকে, সরি ডান থেকে বাম দিকে এখন ছবিটা ঘুরে বেড়াবে, ঠিক আছে। তো এইভাবে তুমি চলমান ছবি বানাতে পারবা। হুম, ছবির স্পিড বাড়াতে কমাতে পারবা, বা উপর থেকে নিচে, বাম থেকে ডানে, এভাবে তুমি কন্ট্রোল করতে পারবে এটাকে। তো মার্কিউ ট্যাগের সাহায্যে আমরা যে কোনো জিনিসকে, টেক্সট হোক, ছবি হোক, ভিডিও হোক, সবগুলোকে, ভিডিও এখানে তুমি মুভ করাতে পারবা, কোনো সমস্যা নেই। এখন যেহেতু অ্যালাইনমেন্ট সে সেন্টারে হচ্ছে না, তো আমার অ্যালাইন ট্যাগের কোনো কাজ নেই এখানে। আমি চাচ্ছি এখানে জোরপূর্বক তাকে সেন্টার করব, এই জন্য সেন্টার ট্যাগ অ্যাপ্লাই করতে হবে। তো আমি সেন্টার ট্যাগ আগে অ্যাপ্লাই করি, ইমেজ শুরুর আগে সেন্টার ট্যাগ অ্যাপ্লাই করি, আর ইমেজ শুরুর, বন্ধ করে দিই, আর ইমেজ শুরুর পরে হচ্ছে সেন্টার ট্যাগ অ্যাপ্লাই করি, ইমেজ শেষের আগে সেন্টার ট্যাগ অ্যাপ্লাই করি, ফাইলে গিয়ে সেভ করি, রিলোড। ওই যে এবার সেন্টারে আসছে। অ্যালাইনমেন্ট সেন্টারে কাজ না করলে কোনো সমস্যা নেই। সেন্টার ট্যাগ অ্যাপ্লাই করে, সেন্টারের জন্য একটা আলাদা ট্যাগই আছে, তো সেন্টার ট্যাগ অ্যাপ্লাই করে তুমি ছবিটাকে মাঝখানে আনতে পারবা। আর অ্যালাইনমেন্ট দিয়ে তো বামে ডানে মুভ করতে পারবে। জাস্টিফাই এখানে হয় না, কারণ ছবি জাস্টিফিকেশন সম্ভব না আসলে। টেক্সট হলে জাস্টিফিকেশন, একটু জাস্টিফাই হইলেও তোমার এই দুই পাশে জায়গা ফাঁকা থাকবে, যেটা সেটার জন্য সেন্টার ট্যাগই যথেষ্ট। এখন এখানে কাজ হচ্ছে অল্টার ট্যাগের কাজ কি। আমরা এখানে একটা ট্যাগ দেখছি, ওই অ্যাট্রিবিউট দেখছি, এই যে অল্টার। আমরা তো সোর্স, উইথ, হাইট, অ্যালাইন চারটাই দেখলাম। অল্টারের কাজ কি? মাঝে মধ্যে হয় যে দেখবা ওয়েবসাইট, ওই তোমাদের ইন্টারনেট এত স্লো থাকবে বা থাকে মাঝে মধ্যে, যে ছবি ডাউনলোড হইতে বা ছবি যখন আমি ওপেন করি তখন আসে না, বা মানে মাথা আসছে, তারপরে শরীরে আসছে, তারপরে পা আসছে, এভাবে হচ্ছে ভাগ ভাগ করতে করতে মানে আস্তে আস্তে ডাউনলোড হয় বা লোড হয়। তো এইটা হচ্ছে তোমার যখন এই ধরনের হয়, বা যখন ছবি লোড হয় না, নেট ইন্টারনেট থাকে না,
একদম নেট স্পিড স্লো, 1-2 KB করে আসতেছে। তো যখন তখন শুধু টেক্সটটা চলে আসে, ছবিটা আসে না। তো একটা ছবি যদি আমার ব্রাউজারে শো না করে, সেই পরিবর্তে তখন ইউজার যেন বুঝতে পারে যে ছবিটা আসলে কিসের, সেটার জন্য অল্টার ট্যাগ ইউজ করা হয়। তো দেখো এখানে জাস্ট এই যে নামগুলো আছে ছবি.jpg, আমি সোর্সে যদি একটা ওয়ার্ড এখানে চেঞ্জ করি, ঠিক আছে, ছবির জায়গায় ছবি দিলাম, CHOBI এর জায়গায় CHOBE দিলাম, ফাইলে গিয়ে সেভ করলাম, দেখো ছবিটা আসবে না, ঠিক আছে, ছবি লিঙ্ক ব্রেক হয়ে গেছে। বা তুমি যদি এখানে ছবি ছবি লিখছো ঠিকই, ছবি লিখছো, সেভ করলাম, কিন্তু জেপিজির জায়গায় তুমি এখানে পিএনজি ইউজ করছো, ফাইল সেভ, দেখো এটা ছবি আসবে না, কারণ ছবিটা ছিল হচ্ছে জেপিজি ফরম্যাটের, তো তুমি পিএনজি ইউজ করলে তো হবে না, ঠিক আছে। তো দেখি জেপিজি আর জেপিজি যেহেতু ফাইল একই, দেখো এখানে তাও আসবে না, কারণ ছবিটা আছে জেপিজি, তোমাকে জেপিজি ইউজ করতে হবে। এই জেপিজি ছাড়া অন্য কোনো ফাইল ফরম্যাট ইউজ করলে তোমার এখানে ছবিটা শো করবে না। এই যে আমি জেপিজি ইউজ করছি, আমার ছবিটা শো করছে। তো তোমার ভুল করলে হবে না, ভুল করলে কখনোই তোমার এখানে ছবি শো করবে না। এখন ঘটনা হচ্ছে যে তাহলে আমার এখানে অল্টারের কাজ, এখানে তখন আমার অল্টারের কাজ আসছে যখন আমার ছবির লিঙ্ক ব্রেক করতেছে। তো আমি এখানে অল্টার ট্যাগ দেই, অল্টার ট্যাগ এখানে লিখি ALT, অল্টার হচ্ছে ছবি অফ, এটার নাম কি, একটা ছেলে অ্যান্ড ওল্ড, সরি ওল্ড না, ইয়াং পূর্ণিমা। ও আচ্ছা, ছেলের নাম হচ্ছে আরেফিন শুভ। ছবি অফ আরেফিন অ্যান্ড ইয়াং পূর্ণিমা, ঠিক আছে। তো এইভাবে আমি হচ্ছে একটা ছবি অল্টার ট্যাগ দিয়ে দিলাম। তো দেখো রিলোড দিলে কোনো কাজ হচ্ছে না, কারণ এই ছবিটা এখনো ভেঙে যায় নাই বা ছবির লিঙ্ক ব্রেক করে নাই। তো আমি যদি এখানে এখানে একটু চেঞ্জ করি, দিয়ে দেই, ফাইলে গিয়ে সেভ করি, তখন রিলোড দিব, তখন দেখো এই যে লেখাটা তখন আসছে। এই ছবিটা, এই লেখাটা থাকে হচ্ছে ছবি ইমেজের ব্যাকগ্রাউন্ডে থাকে, কারণ হচ্ছে তোমার এই ছবিটা যখন ব্রেক করবে তখনই শুধুমাত্র এই লেখাটা বা অল্টার টেক্সটের কাজটা তখন শো করবে, এছাড়া এটা শো করে না। তো অল্টারের কাজ খুব একটা নাই, যদি তোমাকে বলে তখন তুমি অল্টারের কাজ করবা। তো এখন তোমাদের কারো কি কোনো ইমেজ ট্যাগ নিয়ে কারো কোনো কোনো কোশ্চেন আছে, বলো, দুই থেকে থাকে, কারো কোনো কি জানার কিছু আছে? নাই? ভেরি গুড। তাহলে আমরা এখন লাস্ট দুটো ট্যাগ দেখি, একটা হচ্ছে ব্রেক রুল, একটা হচ্ছে হরাইজন্টাল রুল। তো তাহলে তোমরা বাসায় আমি হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্কটা করে ফেলবা ইমেজ ট্যাগ দিয়ে। 14 নম্বরটা আমরা দেখি। 14 নম্বর যে ট্যাগটা আছে সেটার নাম হচ্ছে ব্রেক রুল। ব্রেক রুল, তো ব্রেক রুলের কাজ কি? ব্রেক রুলের ট্যাগ হচ্ছে সিঙ্গেল, এটা কন্টেইনার ট্যাগ না, এটা এমটি ট্যাগ বিআর। আর 15 নম্বরটা হচ্ছে হরাইজন্টাল রুল। ও আচ্ছা, এটা 14 না, মাঝে মধ্যে এরকম ভুল হয়, বুঝছো। এটা কত? 15, এটা হচ্ছে 16। তাহলে হরাইজন্টাল রুলের কাজ হচ্ছে HR। ব্রেক রুলের কাজ কি? ব্রেক রুলের কাজ হচ্ছে, আমি যেহেতু বলছিলাম গত ক্লাসে যে আমাদের সি প্রোগ্রামিং কিন্তু তোমার কি বলে, হোয়াইট স্পেসকে ইগনোর করে। যেমন আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, তো প্যারাগ্রাফটা লেখার সঙ্গে সঙ্গে ফাইলে গিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, দেখো লেখাটা একটা লাইনে আসছে, ঠিক আছে, লাইনে আসছে। আমি চাচ্ছি অ্যানিমাল লেখাটার পরে যে লেখাটা ইট হয়েছে, ইট যেটা, এটা প্যারাগ্রাফ ট্যাগ করলে অটোমেটিক নিচে চলে যাবে, কিন্তু আমি চাচ্ছি না প্যারাগ্রাফটা অ্যাপ্লাই করতে, আমি চাচ্ছি নর্মালিও নিচে চলে যাবে, ওর খালি খালি একটা ট্যাগ অ্যাপ্লাই। তো আমি এখানে ব্রেক রুল অ্যাপ্লাই করবো। ব্রেক রুল অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে দেখো ব্রেক করে নিচে চলে যাবে। আমি চাচ্ছি না যে ও একটা লাইন হোক, আর দুইটা লাইন হোক, আমি চাই। তো আমি দুইটা ব্রেক রুল অ্যাপ্লাই করবো, সঙ্গে সঙ্গে ও 2 লাইন নিচে চলে যাবে। আমি চাচ্ছি কাউয়ের পরে ব্রেক রুল অ্যাপ্লাই করতে, যেন ডাব্লুটা পরের লাইন থেকে শুরু হয়। তো কাউয়ের পরে যে ডাব্লু আছে সেটা পরের লাইন থেকে শুরু হবে। দেখো এই যে আমি চাচ্ছি ডোমেস্টিকের ডম পর্যন্ত এখানে থাকুক, বাকিটা পরের লাইন থেকে শুরু হোক। তাহলে ডোমেস্টিকের ডম পর্যন্ত আছে, আর এস্টিক পরে চলে গেছে। এখন তাহলে হরাইজন্টাল রুল আর ব্রেক রুলের মধ্যে পার্থক্য কোথায়? হরাইজন্টাল রুলও এক ধরনের রুল, তার পার্থক্যটা হচ্ছে এখানে যখন তুমি ব্রেক রুলের জায়গায় হরাইজন্টাল রুল অ্যাপ্লাই করবা, তখন সেটা কি হবে, তখনও দাগ দিয়ে দিবে, ঠিক আছে। বিআর এর জায়গায় HR, পার্থক্য এইটুকুই। বিআর এর জায়গায় HR দিবা, ফাইলে গিয়ে সেভ করবা,
রিলোড দিলে দেখবা যেখানে ও আগে ব্রেক দিছিল সেই ব্রেকের সাথে সাথে একটা দাগ দিয়ে দিচ্ছে এবং দাগটা পুরো স্ক্রিনের মধ্যে থাকে, পুরো পেজের মধ্যে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি তোমার বিআর আর এইচআর এর পার্থক্য। বিআর হচ্ছে ব্রেক দেয় কিন্তু সে কোনো দাগ দেয় না, এইচআর দাগ দেয় এবং ব্রেক একসাথে, দুইটা একসাথে করে সে, এবং দাগটা হরাইজন্টালি থাকে, ভার্টিক্যালি না, হরাইজন্টালি দাগটা থাকে। ঠিক আছে, এবার হচ্ছে তুমি কোনো লেখার এন্ড বুঝাইতে বা মাঝখানে গ্যাপ দিতে, ব্রেক করতে এই কাজটা করতে পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে হরাইজন্টাল রুল আর ব্রেক রুলের মেইন পার্থক্য। হুম, তো এখন এটা কোথায় ইউজ করতে হয়? ইউজ করতে হয় যখন আমি লাইন ব্রেক করতে যাচ্ছি, যখন আমি একটা নতুন প্যারা শুরু করতে যাচ্ছি, তখন থেকে হচ্ছে এই কাজটা করবো আমি, ব্রেক দিব আর দরকার হলে হরাইজন্টাল রুল দিয়ে সেটা শুরু করবো। ওকে, তো এই ছিল আজকের এইচটিএমএল। আমাদের আর একটা ট্যাগ বাকি আছে, একটা বলতে গুরুত্বপূর্ণ ট্যাগের মধ্যে একটা বাকি আছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ মধ্যে একটা বাকি আছে, সেটা টেবিল ট্যাগ। টেবিল ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকে। আর অ্যাঙ্কর ট্যাগ বাকি আছে, যেটা লিঙ্ক করে, লিঙ্কের মতো কাজ করে, ওই ট্যাগটা বাকি আছে। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, হোমওয়ার্ক আমি দিয়ে দিব, পরে দিব। ঠিক আছে, তো আজকে হচ্ছে তোমার কয় তারিখ? 18 তারিখ। তো এগুলো বাসায় প্র্যাকটিস করো, বেশি করে খাতায় লিখবা। আর হোমওয়ার্ক ইনিশিয়ালি আমি না দিলেও তোমরা কি করবে, এগুলো বাসায় একটু প্র্যাকটিস করো, কারণ এগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবা, আসলে লাভ নেই এগুলা যদি প্র্যাকটিস না করো, তাহলে শিখে কোনো লাভ হবে না। ঠিক আছে, তো কম্পিউটারের যদি কম্পিউটার থাকে কম্পিউটারে প্র্যাকটিস করো, না থাকলে হাতে লিখে প্র্যাকটিস করো, যেহেতু পরীক্ষার সময় হাতে হাতে লিখতে হবে। আর মেইনলি মাথায় রাখো, একটা জিনিস লিখে দিই নেই, সেটা হচ্ছে গিয়ে তোমার যদি কোশ্চেনে কখনো বলে যে দুনিয়াতে বা তোমার পাঠ্যপুস্তকের মধ্যে বা বইয়ের মধ্যে এমটি ট্যাগ কয়টা আছে, এমটি ট্যাগ কতগুলা, ঠিক আছে, এমটি ট্যাগ কি কি, তাহলে বলবা 3 ধরনের এমটি ট্যাগ আছে। এক নাম্বারটা কি? 3 ধরনের। এক নাম্বারটা কি? এই যে এটা, এক নাম্বারটা হচ্ছে ইমেজ, যার কোনো শেষ নাই, এমটি ট্যাগের কোনো শেষ থাকে না। বি নাম্বার হচ্ছে গিয়ে বিআর বা ব্রেক রুল, ব্রেক রুল বা বিআর। আর 3 নাম্বারটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল রুল, হরাইজন্টাল রুল। ওকে, এই 3 ধরনের ট্যাগ হচ্ছে তোমার থাকবে যখন তুমি এমটি ট্যাগ হচ্ছে 3 ধরনের ট্যাগ। আরো তো আছে, লিঙ্ক ট্যাগ ট্যাগ আছে, কিন্তু ওগুলা তোমাদের বইতে নাই, তাই আমি ওগুলো দেখাইলাম না। মেইনলি কোশ্চেনে আসে এটা মাঝে মধ্যে অবজেক্টিভে, যে এমটি ট্যাগ কত প্রকারের, বলবা 3 প্রকারের, এটা লিখতেই হবে। কি কি সেগুলো হচ্ছে তোমার ইমেজ, ব্রেক, আর হচ্ছে বিআর আর এইচআর, আইএমজি, বিআর, এইচআর। দেখলা তো এগুলোর কোনো শেষ হয় না, জাস্ট একটা শুরুটা হয়। আর হরাইজন্টাল রুলেরও এখানে আছে, তোমার অ্যাট্রিবিউট আছে, কিন্তু আমাদের ওটা লাগবে না। মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট আমরা খুব ভালো মতো দেখবো, এগুলো মাঝে মধ্যে আসে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, আর তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। হোমওয়ার্ক তো দিয়ে দিব বলছে। আল্লাহ হাফেজ সবাইকে।